আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো ভাই, এটা আপনার সম্পূর্ণ নিজের উপর এই জিনিসটা, এই কাজটা কখনো করবেন না, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আপনি বাইক কেনার পর অনেকে এই কাজটা করে যে বাইক কেনার পর লুকিং গ্লাস খুলে ফেলেন, লুকিং গ্লাসগুলো খুলে ফেলেন। আচ্ছা ভাই, এটা তো একটা সেফটি ইস্যু আপনার। আপনি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালারা যখন আপনার গাড়ি ডাইনে বামে যায় তখন কি করে, আপনার পিছনের দিকে ঘাড় ঘুরে তাকায়, তারা পিছনে দেখে। কিন্তু আপনি দেখেন আপনার লুকিং গ্লাসটা থাকলে, হাইওয়েতে তো লুকিং গ্লাসের বিকল্প কিছুই নাই। আপনি দেখবেন 99% পোলাপান পিছন থেকে অ্যাক্সিডেন্ট হয় এই লুকিং গ্লাস খুলে ফেলার কারণে। ভাই আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, হেলমেটটা যতটা জরুরি ঠিক আপনার লুকিং গ্লাসটা আপনার রাইডিংয়ের ক্ষেত্রে ততটা জরুরি ভাই। এই জিনিসটা আল্লাহর রাস্তায় খুলবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, এই জিনিসটা কখনো খোলার চেষ্টাও করবেন না বা খুলবেনও না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে। যদিও ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যারা নতুন ইউজার তাদের জন্য। আপনার অনেকে বাইক কেনার পর তাদের মনে কিছু প্রশ্ন থাকে যে ভাই কী কাজটা করলে ভালো হবে, কোনটা ইউজ করলে ভালো হবে, এখান থেকে শব্দ আসতেছে বা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকে। সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলেন আগে বাইকটা একটা ভালো প্লেস দেখে থামাই, তারপরে আপনাদের সাথে এই ব্যাপারগুলো আমি শেয়ার করব। আর আছি মূলত ড্যামরা এক্সপ্রেসওয়েতে, আর আমাদের স্ট্যান্ডের এখানেই আছি আমি। চলেন এই জায়গাটাতে থামে আপনাদের সাথে আজকে ব্যাপারগুলো আমি শেয়ার করি। জায়গাটা সুন্দর আছে। আজকে আমার ছেলে চলে আসছে এই ছোট্ট রিভিউ করার জন্য। ওর খুব ইচ্ছা আব্বুর সাথে ঘুরবে, তাই ওকে নিয়ে আসছি। তুমি বসে বসে লক্ষ্মী সোনামণির মতো চিপসটা খাও না। যারা এক্সব্লেড কিনছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এখানে আমি কিছু স্ক্রিনশট নিছি বিভিন্ন এক্সব্লেড গ্রুপ থেকে, ওই গ্রুপের থেকেই আপনাদেরকে আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এক ভাই প্রশ্ন করছে যে ভাই হুন্ডা এক্সব্লেডে কত গ্রেডের ইঞ্জিন অয়েলটা দেওয়া বেটার, কত গ্রেড? আচ্ছা, আপনাদেরকে আমি প্রথম একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে কি, আপনি যখন ব্রেকিং পিরিয়ডে থাকবেন অবশ্যই শোরুম থেকে আপনাকে এ টু জেড সব কিছু বলে দিবে। শোরুম আপনাকে এ ব্যাপারে সব কিছু সাজেস্ট করবে যে কী করলে আপনার জন্য ভালো হবে, কী করলে আপনার জন্য খারাপ হবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন, এখানে স্পষ্টভাবে বলা আছে ইউজার ম্যানুয়ালে যে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং কেনার প্রথম দিকে আপনাকে যেটা করতে হবে, কেনার প্রথম দিকে 300 থেকে 350 কিলোমিটারের মধ্যে একবার আপনি মোবিল ড্রেন করবেন, 400 কিলোমিটারের মধ্যে আরেকবার করবেন, তারপরে সব সময় চেষ্টা করবেন 1000 কিলো থেকে 1100 কিলোর মধ্যে মোবিলটা ফেলে দেওয়ার। ব্রেকিং পিরিয়ডের সময় মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। ব্রেকিং পিরিয়ডের পরবর্তী সময়ে আপনি সেমি সিনথেটিক অথবা ফুল সিনথেটিক আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করছে বাইকের সিকিউরিটি হিসাবে কোন লকটা আপনি ব্যবহার করেন। তবে আমি হোন্ডা শোরুমে একটা জিনিস খুব হতাশ, আমি ট্রেস লক লাগাইতে চেয়েছিলাম, তো ওই সময় তারা আমাকে বলছে ভাই ট্রেস লক লাগাইতে গেলে বা আপনি ডিজিটাল লকগুলো লাগাইতে গেলে আপনার ওয়ারিং কাটতে হয়, এই ক্ষেত্রে আপনি ওয়ারিংয়ের ওয়ারেন্টিটা পাবেন না। মানে শোনার পর আমার কাছে খুব দুঃখ লাগছে যে কেন এটা হবে যে আমি একটা লক লাগাবো, ডিজিটাল লক লাগাবো, সেই ক্ষেত্রে আমার ওয়ারেন্টি ইস্যুটা কেন, মানে ওয়ারিংয়ের ওয়ারেন্টি ইস্যুটা কেন কেটে নেওয়া হবে, এই জিনিসটা আমার কাছে সত্যি খুব দুঃখজনক লাগছে। আচ্ছা, এক্সব্লেডের কার্বোরেটর টিউনিংটা কততে রাখলে বেস্ট, এক ভাই বলছে। আচ্ছা, একটা জিনিস একটু ফলো করবেন, নর্মালি আপনি এই টিউনিংটা মিলাবেন যখন আপনি 20 থেকে 25 কিলোমিটার চালাইছেন, ইঞ্জিন মোটামুটি হিট হয়েছে, তখন আপনি টিউনিং করলে সেই টিউনিংটা সেট থাকবে। দেখেন আমার টিউনিংটা কততে আছে একটু খেয়াল করে দেখেন, 1.2 থেকে 1.1-এ আছে, মানে 1200 RPM-এ আমি রাখার চেষ্টা করছি। এটা হলে কি হয়, গাড়ি বন্ধ হয় না, গাড়ির পারফরমেন্সটাও ভালো থাকে। আর আপনার যখন গাড়িটা হিট হবে তখন আরপিএম বেড়ে যাবে না। আপনি যদি ঠান্ডা অবস্থায় আরপিএম সেট করেন, কার্বোরেটর টিউনিং করেন, সেই ক্ষেত্রে আপনার আপনি একুরেট জিনিসটা সেট করতে পারবেন না। চেষ্টা করবেন 20 থেকে 25 কিলোমিটার চালানোর পরে, ইঞ্জিন হিট হওয়ার পরে তারপরে টিউনিং করার, এটা আপনার জন্য বেস্ট হবে।
এক্স ব্লেডের তেলে যে রিজার্ভ থাকে, রিজার্ভ তেল দিয়ে কত কিলোমিটার বাইকটা চলে, এটা অনেকের প্রশ্ন, শুধু আমার প্রশ্ন না বা অন্য ভাইদের প্রশ্ন না, অনেকের প্রশ্ন। আপনি নর্মালি এক্স ব্লেডের রিজার্ভ তেল দিয়ে মানে টাঙ্কিতে যে রিজার্ভের অপশনটা থাকে, রিজার্ভটা আগে আমি দেখাই। আপনার উপরে থাকলে এই চাবিটার ধাকটা যদি আপনি উপরে দেন, এই যে উপরে যদি দেন তাহলে হচ্ছে রিজার্ভ, আর যদি নিচের দিকে থাকে তাহলে নর্মালে আছে। ঠিক আছে, সবসময় নিচের দিকে রাখবেন, কারণ তেল যখন আপনার টাঙ্কির শেষ হবে আপনি তাহলে একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনার টাঙ্কির তেল শেষ, আপনি এখন রিজার্ভে চলতেছেন। যদি উপরে আপনি সবসময় দিয়ে রাখেন তাহলে আপনি এই মেসেজটা পাবেন না। এতে কী হবে, টাঙ্কির তেল শেষ হয়ে যাওয়ার পরে আপনার মানে রিজার্ভের তেলও সাথে সাথে শেষ হয়ে যাবে, তখন আপনার বাইক ঠেলা ছাড়া কোনো অপশন থাকবে না। সব সময় নিচের দিকে চাবিটা রাখবেন, এটা হচ্ছে নর্মাল, আর উপরে হচ্ছে রিজার্ভ। উপরে দিবেন যখন এই তেল শেষ হবে তখন আপনি উপরে দিবেন। আচ্ছা, রিজার্ভে আপনি নর্মালি 90 থেকে 80 কিলোমিটার চোখ বন্ধ করে আপনি চালাইতে পারবেন। 90 থেকে 80 কিলোমিটার, ঠিক আছে, 80 কিলো আপনি নর্মালি চোখ বন্ধ করে রিজার্ভ তেল দিয়ে আপনি চালাইতে পারবেন। আচ্ছা, এক্স ব্লেডের আরও একটা কমন ইস্যু, অনেকেই এই জিনিসটা ভয় পায় নতুন কেনার পরে, যে গাড়ি বন্ধ করার পরে সাইলেন্সের থেকে একটা টুক 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 শব্দ আসে এই সাইলেন্সারটার থেকে। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে এই জিনিসটা কি সমস্যা? অ্যাকচুয়াল না, এই জিনিসটা কোনো সমস্যা না। এটা হচ্ছে সাইলেন্সার যখন হিট হয়, এটার সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে, এটা ঠান্ডা করার জন্য এই শব্দটা আসে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যারা ডবল ডিস্ক গাড়িটা নেন তারা সবাই এই সমস্যাটা ফেস করেন 100%। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন পিছের চাকা নতুন অবস্থায়, যখন পিছনের চাকায় আপনি ব্রেক করবেন, তখন গাড়ির পিছনের চাকা থেকে ডিস্ক থেকে একটা কিচকিচ 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 সাউন্ড আসে। এই কিচকিচ কিচকিচ সাউন্ডটা মানে এই পিছনের ডিস্ক থেকে আসে। আসলে এটা কি কোনো সমস্যা? না, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে যখন নতুন ডিস্ক প্যাড থাকে তখন এটা নর্মালি ক্ষয় হইতে হইতে একটা পর্যায়ে সাউন্ডটা অফ হয়, কিন্তু নতুন ডিস্ক ব্রেক মানে ডিস্ক প্যাডটা থাকার সময় এটা একটু মানে অমসৃণ থাকে, এটা আস্তে আস্তে মসৃণ হয় ঘর্ষণে। পলি না সিরামিক কোটিং, এটা একটা বিরাট ইস্যু। চলেন এটা বাইক রাইড করতে করতে বলি। পলি না সিরামিক কোটিং, আসলে দেখেন সত্যি কথা বলতে যেটা, সেই দিন আমি গাড়িটা পার্কিং করছিলাম আমার এলাকায়, না আমার গ্রেজে, মার্কেটের গ্রেজে। দেখেন এই যে এখানে একটা স্পটের দাগ আছে, এই সাইডটাতে একটা স্পট ফালাই দিছে। সেই দিন এর আগের ভিডিওটার পরের কাহিনী এটা। গাড়িটা রাখছি পাশাপাশি, ও গাড়ি সম্ভবত পাশে ঢুকাই দিয়ে আমার গাড়ির এখানে একটা স্পট ফালাই দিছে। মনে এত দুঃখ লাগছে যা বলার বাহিরে, বইলা বোঝানোর মতো না। যেহেতু নতুন গাড়ি, সেই ক্ষেত্রে একটা স্পট পড়লে সবারই মনে দুঃখ লাগে। তো এখন ইস্যু হচ্ছে যে আসলে তাহলে তো আমি পলি করাইলে এই স্পটটা পড়তো না, ঠিক না? আসলে পলিটা কি ভালো হয় গাড়ির জন্য? আমি অনেকের ক্ষেত্রেই শুনছি যে পলিটা আসলে একটা পর্যায়ে গিয়া গাড়িতে স্পট ফালাইয়া দেয়। কেমন স্পট ফালাইয়া দেয়? পলির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এই পলিটা আপনি এতদিন ব্যবহার করতে পারবেন, একটা নির্দিষ্ট সময়, 6 মাস 1 বছর এরকম একটা সময় থাকে। ওই সময়ের মধ্যে যদি আপনি পলিটা না তোলেন, গাড়ির কালার দেখবেন আস্তে আস্তে হলদেটে হয়ে যাবে অটোমেটিকলি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরপর কী হইব, আপনার মানে কয়েকদিন পরে দেখবেন এটার ভিতরে পানি ঢুকতেছে। ওয়াশ করার পরে পানি ঢুকার ফলে এটা আবার ভাস্প হয়ে শুকাইতে যাইব, কিন্তু ওই জায়গায় দেখবেন ঘোলাটে হয়ে থাকবে, এতে রঙের সমস্যা হয়। বিশেষ করে যেই গাড়িগুলোর আপনার মানে স্টিল বডি, স্টিল টাঙ্কি, সেগুলো তো মাস্ট বি প্রবলেম, কারণ পানি জমে থাকলে ওটাতে ঝং করার একটা সম্ভাবনা থাকে এবং রং আলগা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যে গাড়িগুলো প্লাস্টিক বডি সেগুলো একটু প্রবলেম কম হয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রবলেম হয়। আর সিরামিক কোটিং আপনি কখন করবেন? পলির সমস্যা হয়েছে এটা, ঠিক আছে, চাইলে করতে পারেন, আপনার মনের ইচ্ছা। আবার অনেকে ভালো রেজাল্ট পাইছেন, তবে টাইম টু টাইম যদি আপনি মেনটেনেন্স করেন তাহলে আপনার জন্য পলি ঠিক আছে। আর সিরামিক কোটিং আপনি কখন করেন? সিরামিক কোটিং বেস্ট। সিরামিক কোটিংয়ে একটা খরচের ব্যাপার স্যাপার আছে, ভালো মানের মানে খারাপ মানেরও সিরামিক কোটিং আছে, কম টাকায় বেশি টাকায়। 5000 থেকে 7000 কিলো চালানোর পরে আপনি চাইলে সিরামিক কোটিং করতে পারেন, যখন এটা আপনার কাছে মনে হবে একটু ফ্যাকাশে, বা 1 বছর চালানোর পরে যখন দেখবেন যে হ্যাঁ গাড়ির কালারটা আপনার কাছে মনে হইতেছে ফ্যাকাশে, সেই ক্ষেত্রে আপনি সিরামিক কোটিং করাইতে পারেন। এটা করাইলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, অনেক ভাই প্রশ্ন করেন যে সাইলেন্সারের নিচে একটা ফুটা আছে, ঠিক আছে, এই ফুটাটা কিসের? সাইলেন্সারের নিচে অটোমেটিকলি একটা ফুটা হয়ে গেছে, এই ফুটাটা কিসের? এটা কি কোনো সমস্যা কিনা? কিন্তু না, আসলে এটা কোনো সমস্যা না। এটা হলে গিয়ে আপনার কোম্পানি থেকে করে দিছে। ধরেন আপনার বৃষ্টি হইতেছে, হ্যাঁ, বৃষ্টি হওয়ার ফলে এদিক দিয়ে পানি ঢুকলো, তো যদি এই পানিটা বের হওয়ার কোনো রাস্তা না থাকে তাহলে তো ভিতরে পানিটা থাকবে এবং সাইলেন্সারটা একটা পর্যায়ে ঝং পড়ে যেত। তো ওই ক্ষেত্রে যেটা হইতেছে যে এই পানিটা এখান দিয়ে ঢুকার ফলে ওই নিচে একটা ফুটা করা থাকে, এটা কোম্পানি থেকেই করে দেওয়া ম্যানুফ্যাকচারিংভাবে,
তখন ওই ফুটাটা দিয়ে অটোমেটিকলি পানিটা বের হয়ে যায়। এটা কোনো সমস্যা না ভাই, এটা স্বাভাবিক হিসাব, এটা কোনো প্রবলেম না। আর আরেকটা ব্যাপার হয়েছিল গিয়ে এখানে কিছু এক্সট্রা তার খোলা থাকে, অনেকের প্রশ্ন থাকে যে এই তারগুলো কিসের বা এই ক্যাবেলগুলো কিসের বা এই পাইপগুলো কিসের খোলা, এগুলো কি কোনো মানে তেলের লাইনের থেকে খুলে গেল কিনা, এরকম প্রশ্ন অনেকের থাকে। নতুন ইউজারদের অনেক প্রশ্ন থাকে স্বাভাবিক অর্থেই। এগুলো হলে গিয়া কিছু ট্যাঙ্কি থেকে বাইপাস তেল, যেগুলো আমরা চালানোর সময় ঝাঁকাঝুঁকা খায় উপরের দিকে উঠা যায়, ওইটা দিয়ে বাইপাস হয়। কিছু আছে গিয়ে কার্বোরেটর থেকে গ্যাস বের করার জন্য, ঠিক আছে। এগুলো এক্সট্রা কিছু লাইন, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই ভাই, এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে। আর অবশ্যই আরও অনেকের প্রশ্ন থাকে যে আসলে চেইন মেনটেনেন্স করার জন্য কি ইউজ করা উচিত। আপনি সবচেয়ে বেটার হয় চেইন মেনটেনেন্স করার জন্য আপনি চেইন লুপ দেওয়ার চেষ্টা করবেন। যদি চেইন লুপ না থাকে বা এফোর্ড করার ক্ষমতা না থাকে চেইন লুপ, সেই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা আপনি গিয়ার অয়েল দিতে পারেন বা মোবিল দিতে পারেন। নর্মালি মোবিল দিলেই চলে, কিন্তু অনেকেই গিয়ার অয়েল দেওয়ার শুনছি গিয়ার অয়েলে ভালো রেজাল্ট পাইছেন, গিয়ার অয়েল দিতে পারেন, ঠিক আছে। আর কিছু ব্যাপার আছে, চলেন এগুলো রাইড করতে করতে বলি, ছেলেটা বোরিং হয়ে যাইতেছে। তুমি কি ভয় পাইতেছো? হ্যাঁ আচ্ছা আসো, দাঁড়াও, তোমার চিপস খাওয়া শেষ হয়েছে? উঠ আব্বা। আচ্ছা আরেকটা প্রশ্ন, এই যে এবিএস এর বাতিটা জ্বলা রয়েছে, হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই এবিএস তো প্রথমে অন হয় তারপরে তো অফ হয়ে যায়, এটা কি কোনো সমস্যা? এই যে এবিএস দেখেন এখন অফ হয়ে গেছে, আসলে এটা কোনো সমস্যা না। এবিএস যখন আপনার কাজ করবে তখন এবিএস এর লাইটটা নিভে যাবে, যখন এই লাইটটা জ্বলে থাকবে বরং তখনই সমস্যা, তখন আপনার এবিএসটা অফ থাকবে। আর এখন আপনার এবিএস কাজ করতেছে, তার মানে এখন এবিএসটা আপনার এবিএস এর লাইট অফ মানে এবিএস কাজ করতেছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার, ব্রেকিং পিরিয়ড আপনি কত কিলোমিটার মানবেন, কত কিলোমিটার আপনি ব্রেকিং পিরিয়ড মানবেন। নর্মালি আপনি ব্রেকিং পিরিয়ড মানবেন, আমি নর্মালি যেটা মানছি আমার 3টা গাড়ির ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ড মানছি হলে কি আপনার 2000 কিলোমিটার পর্যন্ত। এটা নর্মালি এটা আপনার মানা উচিত যে 2000 কিলোমিটার পর্যন্ত আপনার ব্রেকিং পিরিয়ডটা মানা উচিত। তো যারা নতুন এক্সব্লেড কিনবেন বা যাদের জন্য যারা কিনবেন করতেছেন, তারা চাইলেই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের মনে যদি ছোটোখাটো কোনো কনফিউশন থাকে, আশা করি ব্যাপারগুলো দূর হয়ে যাবে। কারণ আমি এক্সব্লেড গ্রুপগুলোতে প্রায় সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে দেখি অনেকে, যারা নতুন গাড়ি কিনতেছেন তারা সবসময় এই প্রশ্নগুলো করতেছেন যে ভাই আমি এই সমস্যাটার সম্মুখীন হইতেছি বা এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি, এগুলো সলিউশন কি? এগুলো সলিউশন খুবই সিম্পল ইস্যু, এগুলো আপনি চাইলেই শোরুম থেকেও সমাধান নিতে পারেন বা ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমিও যখন প্রথম বাইক কিনছি আমিও এই ধরনের সমস্যাগুলো ফেস করছি। ওরে বাবা দেখো 2টা ট্রাক পাশাপাশি আসতেছে। আচ্ছা আমি এই ধরনের সমস্যাগুলো ফেস করছি। আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো ভাই, এটা আপনার সম্পূর্ণ নিজের উপরে এই জিনিসটা, এই কাজটা কখনো করবেন না, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলি। সেটা আপনি বাইক কেনার পর অনেকে এই কাজটা করে যে বাইক কেনার পর লুকিং গ্লাস খুলে ফেলেন, লুকিং গ্লাসগুলো খুলে ফেলেন। আচ্ছা ভাই এটা তো একটা সেফটি ইস্যু আপনার। আপনি দেখেন রিক্সাওয়ালা অটোওয়ালারা যখন আপনার গাড়ি ডাইনে বামে যায় তখন কি করে, আপনার পিছনের দিকে ঘাড় ঘুরে তাকায় তারা পিছনে দেখে। কিন্তু আপনি দেখেন আপনার লুকিং গ্লাসটা থাকলে, হাইওয়েতে তো লুকিং গ্লাসের বিকল্প কিছুই নাই। আপনি দেখবেন 99% পোলাপান পিছন থেকে অ্যাক্সিডেন্ট হয় এই লুকিং গ্লাস খুলে ফেলার কারণে। ভাই আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, হেলমেটটা যতটা জরুরি ঠিক আপনার লুকিং গ্লাসটা আপনার রাইডিংয়ের ক্ষেত্রে ততটা জরুরি ভাই। এই জিনিসটা আল্লাহর রাস্তায় খুলবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই জিনিসটা কখনো খোলার চেষ্টাও করবেন না বা খুলবেনও না। আর যদি খোলেন, এটার মানে এই কথাটা আজকে আমি বলতেছি, ইন ফিউচার আপনি যখন এটার জন্য দুর্ঘটনার শিকার হবেন তখন আমার কথাটা মনে পড়তে পারে, যদি আমার ভিডিওটা দেখে থাকেন যে হ্যাঁ সবুজ ভাই একটা কথা বলছিল, আমরা কথাটা আসলে মানে ওই সময় হয়তো না বুঝলে। এখনো নতুন গাড়ি যারা কিনবেন আল্লাহর রাস্তায় কখনো এই 2টা লুকিং গ্লাস খুলবেন না। লুকিং গ্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা আপনার হেলমেট যতটা গুরুত্বপূর্ণ অ্যাজ লাইক আপনার লুকিং গ্লাসটাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার, এক্সব্লেড কেনার পর অনেকেই বলেন যে ভাই গিয়ার শিফটিংটা অনেক হার্ড থাকে, আচ্ছা গিয়ার শিফটিংটা আসলে নতুন গাড়ি কেনার পরে একটু গিয়ার শিফটিংটা সত্যিই হার্ড থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। ওই যে ব্রেকিং পিরিয়ডের কথা বললাম 2000 কিলোমিটার পরে অটোমেটিকলি আপনার এই জিনিসগুলো 2-3টা সার্ভিস নেওয়ার পরে অটোমেটিকলি আপনার গাড়িটা ফ্রি হয়ে আসবে। যেমন আমার গাড়িটা এখন একদম ফ্রি। আর সবসময় চেষ্টা করবেন, অবশ্যই টাকা দিয়ে গাড়ি কিনবেন, সবসময় চেষ্টা করবেন কম স্পিডে চালানোর, তাই জীবন একটাই। আর অবশ্যই গাড়ির যত্ন করবেন, গাড়ির ভালোবাসবেন, আপনি যত ওরে ভালোবাসা দেবেন ও আপনার ততটা ভালোবাসা রিটার্ন দিবে, ঠিক আছে।
তো আজকের মতো আর ভিডিওটা বড় করব না। অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই আপনাদের ভালোবাসা পাইলে আমি সামনের দিকে আগাইতে পারবো। প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বলার থাকে, আমি হয়তো এতটা জানি না, বাট আমার মধ্যে যতটুকু অভিজ্ঞতা আছে আমি চিন্তা করলাম যে যারা আমাকে ফলো করেন তাদের জন্য এই ব্যাপারটা হয়তো ভালো হতে পারে, তাই তাদের জন্য শেয়ার করলাম। কারণ আমি এই গাড়িটা প্রায় 9000 সামথিং 9700 কিলোমিটার চালায় ফেলছি, এই জন্য আপনাদের সাথে এই ব্যাপারটা আমি শেয়ার করলাম। যদি কোনো ভুল বলে থাকি, কোনো কিছু বলে থাকি, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে ব্যাপারগুলো সমস্যা হয়, যারা ইঞ্জিনিয়ার আছে এই কোম্পানি হোন্ডা তো নাম্বার 1 ব্র্যান্ড, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে এই ব্যাপারগুলো সলিউশন করার। ঠিক আছে ভাই, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।